বিসমিল্লাহির রহমানির রহিম। এই জৈব যৌগ শুরুর দিকে যাদেরকে পড়িয়েছি তাদের কয়েকজন ইতিমধ্যে কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রিও নিয়ে ফেলেছে, ডক্টরেট ডিগ্রি। তো আজকে যাদেরকে পড়াচ্ছি আশা করি তোমাদের মধ্যে ভবিষ্যতে যারা কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এই সকল সাবজেক্টে তোমাদের মধ্যে যারা পিএইচডি করে আবার আমাকে জানাবে ইনশাআল্লাহ। শুভকামনা রইল। তো প্রথমে আমরা জৈব যৌগের নামকরণটা শুরু করব এবং আজকের ক্লাসে আমরা নামকরণের বেসিকটা শিখে ফেলার চেষ্টা করব। এসএসসি লেভেল, এইচএসসি লেভেল উভয় লেভেলের জন্য প্রযোজ্য হবে। যে কেউ এটা থেকে চমৎকারভাবে শিখে নিতে পারবে। খুব সহজ, একদম সহজ। জাস্ট সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এই তিনটা বন্ডের মধ্যে দিয়ে আমাদের জৈব যৌগ কমপ্লিট হয়ে যাবে। C1, C2, C3, C4, C5। আমরা C1, C2, C3, C4, C5 এই পাঁচটা কার্বনকে আমরা সিলেক্ট করলাম। সো C1 এ যদি হয় তাহলে C1 মানে একটা কার্বন, C2 মানে দুইটা কার্বন, C3 মানে তিনটা কার্বন, C4 মানে চারটা কার্বন, C5 মানে পাঁচটা কার্বন। সো C1 এ আমরা এটাকে বলবো হচ্ছে মিথেন। C2 তে আমরা দুটো কার্বন থাকবে, এটাকে বলবো ইথেন। জাস্ট পাঁচটা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এই পাঁচটা নাম জানলে বাকিগুলো এর লেজ ধরে সবগুলো চলে আসবে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। লাস্ট 5 নাম্বার পেন্টেন। মেইনলি আমি ইংলিশ ভার্সনেই বেশি পড়াই, বাংলা হাতের লেখাটা আশা করি বোঝা যাচ্ছে। ওকে, সো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। আমার সাথে সাথে আমরা একটু পড়ে নিই। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। সো এটা যদি হয়, এটা হচ্ছে দিস অল আর ফর সিঙ্গেল বন্ড, দিস অল আর ফর সিঙ্গেল বন্ড। এটা যদি ডাবল বন্ডের জন্য হয়, অর্থাৎ ডাবল বন্ডের জন্য যদি হয়, ফর ডাবল বন্ড, ডাবল বন্ড মানে দুটো প্রান্ত, তাহলে মিনিমাম দুটো কার্বন লাগবে, এখানে একটা, এখানে একটা। তাহলে ডাবল বন্ডের স্টার্টিংটা হবে দুই কার্বনের যৌগ থেকে, ইথেন থেকে। ডাবল বন্ড থাকলে, আচ্ছা, এটাকে বলে হচ্ছে, এই গ্রুপটাকে বলে হচ্ছে অ্যালকেন। এই গ্রুপটাকে বলে অ্যালকেন, এই গ্রুপটাকে বলে অ্যালকেন। বা আমরা নামের শেষে আমরা বলতে পারি এন। এই গ্রুপটাকে বলে অ্যালকিন। অ্যালকিন নামের শেষে আমরা যুক্ত করব ইন। অ্যালকেন নামের শেষে যুক্ত হবে এন, অ্যালকিন নামের শেষে যুক্ত হবে ইন, অ্যালকাইন নামের শেষে যুক্ত হবে আইন।
সো অ্যালকেন নামের শেষে যুক্ত হবে এন, অ্যালকিন নামের শেষে যুক্ত হবে ইন, অ্যালকাইন নামের শেষে যুক্ত হবে আইন। আমার পিএইচডির সময় আমার এক পিএইচডি ম্যাট ছিল, তার নাম ছিল ডক্টর আইন। শি হ্যাজ গট ডাবল পিএইচডি। ভদ্রমহিলা দুটো পিএইচডি করেছেন। তো আইন লিখে ওনার কথা মনে পড়লো, ডক্টর আইন। হাউএভার, তো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এন, ইন, আইন। সো ইন যদি হয় তাহলে ইথেনের ইন হবে, ইথেনের ইন কি হবে? ইথিন। ইথেনের ইন কি হবে? ইথেনের ইন হবে ইথিন। তাহলে প্রোপেনের ইন কি হবে? প্রোপিন। তাহলে প্রোপেনের ইন হবে প্রোপিন। তাহলে বিউটেনের ইন কি হবে? বিউটিন। প্যান্টেনের ইন কি হবে? প্যান্টেনের ইন কি হবে? কি হবে? কি হবে? প্যান্টিন। প্যান্টিন। তাহলে ইথিন ইন, প্রোপিন ইন, বিউটিন ইন, প্যান্টিন ইন। দেন কি হবে? দেন কি হবে? দেন কি হবে? তাহলে ইথেন, ইথিন, ইথাইন। এটি হবে ইথাইন। প্রোপেন, প্রোপিন, প্রোপাইন। প্রোপেন, প্রোপিন, প্রোপাইন। এটা আমার সাথে সাথে বলতে হবে, হ্যাঁ, বললেই ঠিক হয়ে যাবে। প্রোপেন, প্রোপিন, প্রোপাইন। সো বিউটেন, বিউটিন, বিউটাইন। So butane, butene, butane, pentane, pentene, pentine, pentine. আচ্ছা, এগুলো যদি আমরা বাংলায় লিখছি, মূলত এগুলো ইংরেজি শব্দ, আমাদের ইংরেজি যে উচ্চারণটা সেটাই করা ভালো। ওকে, সো তাহলে আমরা পুরোটাকে একটু একত্রে প্যাক্ট করে ফেলি, পাঁচ আঙ্গুলের মতো একত্রে, পাঁচটা। তাহলে মিথেন, ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। নাও ডাবল বন্ড, ইথেন, ইথিন, ট্রিপল বন্ড, ইথেন। সো ইথেন, ইথিন, ইথেন, প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, বিউটেন, বিউটিন, বিউটাইন, পেন্টেন, পেন্টিন, পেন্টাইন। ক্লিয়ার? Similarly, hexane, hexene, hexine, heptane, heptene, heptine, octane, octene, octine, nonane, nonene, nonine, decane, decene, decine। যেগুলো বই আছে জাস্ট দেখে নিলেই হচ্ছে। মেইনলি 80 to 90% রিঅ্যাকশনস তোমাদের সিলেবাসের মধ্যে এর মধ্যেই কভার হয়ে যাবে, আর এটা বললে বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে, আই থিঙ্ক। গট ইট? সো এখানে আর কোনো কোয়েশ্চেন আছে? আই থিঙ্ক দেয়ার ইজ নো কোয়েশ্চেন। এখন আমরা এদের স্ট্রাকচারগুলো দেখবো, ক্লিয়ার? আমরা এটা মুছে ফেলি, এটা নিশ্চয়ই তোমাদের খাতায় আছে, না থাকলে এটা নোট নিয়ে ফেলো, অথবা এখান থেকে যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। এটা খাতার মধ্যে থাকা চাই। আমরা এটা আলোকে বাকি আলোচনাগুলো করবো। ভেরি সিম্পল। এটা খাতার মধ্যে বড় একটা চার্ট করে নোট করে ফেলবা। ওই নোটের নিচে আমরা এখানে কেমিক্যাল ফর্মুলাগুলো লিখবো, ইথেন, ইথিন, প্রোপেন, প্রোপেনের যে রাসায়নিক কেমিক্যাল ফর্মুলাগুলো, এগুলো আমরা এখানে লিখবো। হ্যাঁ, এটা ক্লাস শেষে আমি একটা মডেল দেখিয়ে দিব, ওই মডেল অনুসারে আমরা এটা লিখবো।
ওকে, সো তাহলে তোমরা এখান থেকে দেখো যে মিথেন হচ্ছে একটা কার্বন, সো একটা কার্বন দিলাম, একটা কার্বনের কয়টা হাত থাকবে, এর ভ্যালেন্সি কত, 4, যোজনী 4, সো 4 ভ্যালেন্স, 4টা হাত, 4টা হাতে কি থাকবে আমাদের, 4টা হাইড্রোজেন থাকবে। 4টা কার্বনে আমাদের 4টা হাইড্রোজেন থাকবে, 4টা কার্বনে আমাদের 4টা হাইড্রোজেন থাকবে। এটাকে আমরা পরে একটু শিফট করবো, এই জন্য একটু এটাকে আমরা কালার দিয়েছি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিথেন হচ্ছে একটা কার্বনে 4টা হাইড্রোজেন, ক্লিয়ার, একটা কার্বনে 4টা হাইড্রোজেন। এটাকে আমরা সিম্পলি সবসময় এভাবে কাউন্ট করব, এটাকে আমরা সিম্পলি সবসময় এভাবে কাউন্ট করব, 1 2 3 4, 1 2 3 4। ওকে, তাহলে হয়ে গেল মিথেন। এখন এটাকে আমরা আর কিভাবে লিখতে পারি, সি, there are 4H, so CH4, তাহলে এটাও মিথেন, এটাও মিথেন। এটাকে আমরা যদি বাংলায় লিখি মিথেন, তাহলে মিথেন, যারা ইংলিশ ভার্সনে আছো তারা এটাকে যদি ইংরেজিতে লিখো তাহলে সেটা মিথেন। ওকে, তাহলে এই 4টা ফরম্যাটে আমরা লিখলাম, 4টাই মিথেন। এখন আসো আমাদের 1 নাম্বার কার্বন গেল, তাহলে এই মিথেনে আমরা লিখতে পারি CH4। 2 নাম্বার কি ছিল আমাদের, ইথেন। তো ইথেন মানে হচ্ছে কার্বন কয়টা, 2টা কার্বন। এখন 2টা কার্বন আমরা কিভাবে লিখবো, 2টা কার্বন হচ্ছে আমরা এই কার্বনের এই হাতটাকে আমরা মুছে ফেলবো। ওকে, এই হাতটাকে আমরা মুছে ফেলবো, মুছে এখানে আমরা আরেকটা কার্বন দিব। আমরা পরিচয় বোঝার সুবিধার্থে আমরা দিলাম যে এটা হচ্ছে আমাদের আরেকটা কার্বনের হাত, সো এখানে আমরা আরেকটা কার্বন দিলাম। ওকে, তাহলে কার্বন দিয়ে আমরা সঙ্গে সঙ্গে তার 4টা হাত দিয়ে দিব, 4 হাতে আবার 4টা হাইড্রোজেন বসিয়ে দিব। 4 হাতে আমরা কি করব, 4টা হাইড্রোজেন বসিয়ে দিব। 4টা হাইড্রোজেন বলতে একটা তো বন্ডেড, একটা ব্লক, তাহলে আর 3টা বাকি থাকবে, 3টাতে আমরা 3টা হাইড্রোজেন বসিয়ে দিব। তাহলে ফাইনালি আমাদের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা এটাকে আমরা কিভাবে ভেরিফাই করব, জাস্টিফাই করব। Again, let's follow me. 1 2 3 4, 1 2 3 4. Again, 1 2 3 4, 1 2 3 4, right? So simply আমরা দেখব এটাকে আরেকটা সহজ টেকনিক আমি বলে দিই। তুমি জাস্ট একটা সার্কেল ড্র করো, এই সার্কেলের মধ্যে 4টা হাত আছে কিনা, 1 2 3 4, রাইট। এখানে একটা সার্কেল ড্র করো, এই সার্কেলের মধ্যে 4টা হাত পড়ে কিনা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ওকে, there might be some common bond, it's no problem. So তাহলে এইটাকে আমরা এখন কি বলছি, হ্যাঁ, এগুলো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির বর্ণমালা বা শব্দ গঠন, যেমন আমরা ছোটবেলায় পড়েছি CAT cat, BWK book, it's like this. ওকে, সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1C H3 CH3 single bond CH3. Okay, so ultimately it's ethane. এটাকে আমরা আর কিভাবে লিখতে পারি, how many C, 2C, how many H, 6H, C2H6। তাহলে এটাকে আমরা 3টা ফরম্যাটে লিখতে পারি। আরেকটা ফরম্যাটে লিখতে পারি, আমরা এটার নাম লিখতে পারি, আমরা এটার নাম লিখতে পারি, ইথেন, আমরা এর নাম লিখতে পারি, ক্লিয়ার, আমরা এর নাম লিখতে পারি ইথেন। তাহলে এর আমরা কয়টা ফরম্যাট দেখলাম, 1 2 3 4, তার মানে এটাকে আমরা 4 নাম্বার ফরম্যাট, এটা যদি নিচে দেখা না যায় সেজন্য আমি এই পাশে লিখলাম। তো তাহলে একটা কম্পাউন্ডকে, একটা যৌগকে আমরা কয়ভাবে লিখতে পারছি, 4 ভাবে লিখতে পারছি। একটা যৌগকে আমরা কয়ভাবে লিখছি, 4 ভাবে লিখছি। সো কেমিস্ট্রিতে এটা পুরো বই জুড়ে এটা থাকবে যে আমরা একটা যৌগকে বিভিন্ন ভাবে লিখবো। মানে এটাকে আমি তো উদাহরণ দিয়ে এরকম বলি যে আমার হাত গোটানো আছে, আমার হাতগুলো প্রসারিত আছে,
সো এখন আমার নাম হচ্ছে রানী, আমি হাতগুলো গুটিয়ে নিলাম। সো এখন আমার নাম হচ্ছে রানী, আমি ঘাপটি মেরে বসে থাকলাম, তখন আমার নাম রানী। আমি শুয়ে পড়লাম, তখন আমার নাম রানী। সো কম্পাউন্ড সেম, আমরা এটাকে ঘুরিয়ে ফিরে যেভাবেই লিখি না কেন এর নাম একই থাকবে। ক্লিয়ার? এখন আমরা কখন কোনটা লিখবো? যখন যেটা প্রয়োজন হয়। এখন আমি দাঁড়িয়ে কথা বলছি, দাঁড়িয়ে যখন আমি খেতে বসছি তখন আমি বসে খাচ্ছি, যখন আমি ঘুমোচ্ছি তখন আমি শুয়ে আছি, যখন আমি নিচু হয়ে কোনো কাজ করছি তখন আমি সেভাবে সেই কাজটার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিষয়টা একই রকম। তাহলে আমরা এখানে আমরা তাহলে এখন এই আমাদের হয়ে গেল ইথেন। এখন ইথেন থেকে আমরা প্রোপেন কি করতে পারি? তাহলে ইথেনকে আমরা সিম্পলি বলতে এখানে আমরা বলছি C2H6 ইথেন। ওকে, দেন আমরা কার্বন, 3টা কার্বন দিয়ে যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রোপ্যান। 3 কার্বন আমাদের কি যৌগ ছিল? প্রোপ্যান। এখন 3টা কার্বনের ক্ষেত্রে আমরা কি করব? 3টা কার্বনের ক্ষেত্রে আমরা কি করব? আমরা কিছুই করব না, ভেরি সিম্পলি আমরা জাস্ট একটা হাতকে আমরা চেঞ্জ করে দিব, একটা হাতকে চেঞ্জ করে দিব। আমরা এই হাতটাকে ভেঙে দিলাম, এই হাতটাকে প্রতিস্থাপিত করে ফেলবো, সাবস্টিটিউট করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো, এক্সচেঞ্জ করে দিব। এখানে আমরা একটা, সাপোজ এটা ছিল আমাদের, আমি বোঝার সুবিধাতে দিলাম, এটা ছিল আমাদের সেকেন্ড কার্বন, এটাকে আমরা রেড কালার দিয়ে হাইলাইটস করলাম যে এটা হচ্ছে আমাদের থার্ড কার্বন। ওকে, সো দেন এখানে আমরা 4টা হাত দিব, 1 2 3 4, 1 2 3 4, 1 2 2 3 4, 1 2 3 4, রাইট? এটাকেও যদি আমরা দেখি তাহলে 4টা হাত, রাইট? এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা কিভাবে লিখতে পারি? CH1 2 3, CH1 2 3, single bond, carbon, H1 H2 CH2 and CH1 2 3 CH3, right? Got it? It's very simple. Now you can also write it C1 2 3 C3. How many H? 6 6 8 and 2 8. Yes. So C3H8, এটাকে আমরা তাহলে আমরা 3 কার্বনের জন্য কি বলছি? মিথেন, ইথেন, প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন। So definitely it's propane. যারা ইংলিশ ভার্সনে আছো তারা জাস্ট এখানে ইংরেজিতে প্রোপেন লিখলেই হয়ে যাচ্ছে। So it's simply propane. Clear? Anyway, so এখন আমরা তাহলে প্রোপেন হয়ে গেল। এখন আমরা এটাকে বিউটেন কিভাবে করতে পারি? বিউটেন আরেকটা হাত যদি আমরা বাড়িয়ে দিই তাহলে হয়ে যাবে বিউটেন। বিউটেন মানে C4, আমরা আরেকটা হাত বাড়িয়ে দিলাম, হয়ে গেল বিউটেন। আর এর সংকেত ছিল C3H8। এখন এইখানে যদি আমি 4টা হাত দিয়ে দিই, 1 2 3 4, 1 2 3 4, ক্লিয়ার? তাহলে দেখো এটা যদি আমি ডিফাইন করি এটার মতো করে, এটা এখানে যে ছিল এটা ছিল, এখন এখানে দুটো হয়ে গেল। ওকে, আমি জাস্ট আগেরটাকে যদি একটু, আচ্ছা না, তোমাদের জন্য আমি নতুন করে লিখি। তাহলে দেখো আমরা তাহলে আমাকে কেউ একজন বলল যে আপনি আমাকে বিউটেন লিখে দেখেন, তাহলে আমি প্রথম কি করব? 4টা কার্বন দিয়ে দিব। আমি সেটা দেখাচ্ছি, তার আগে আমি একটু এখান থেকে আমি একটু যাই, বুঝতে সুবিধা হবে। Clear? Very simple. Again, carbon, H1 2 3, carbon, H2, carbon, hydrogen 2,
carbon, carbon. Hydrogen 1, 2, 3. Hydrogen 1, 2, 3. So in a word, or combinedly we can write it C4, okay, 3, 2, 5, 5, 2, 7, 7, 3, 10. So H10, C4H10. The name of the compound is butane. The name of the compound is butane. Okay. So the name of the compound is butane, right? তাহলে আমরা বিউটেন একটা লিখে ফেললাম। ওকে, এখন আমি যেটা লিখব এটা আমরা শুরু থেকে লিখব। এটা আমার সাথে সাথে একবার লিখলে সারা জীবনের জন্য কমপ্লিট, until completion of your PhD, I think so. ওকে, তাহলে বিউটেনটা আমরা লিখে নিলাম, এটাকে আমরা জাস্ট একটু খাতায় উঠিয়ে নিই। এখন দেখো এই আমরা যে বললাম যে চারটা করব, চারটা কিভাবে করব, প্রত্যেকটার জন্য চারটা করে ফরম্যাটে লিখবো। তাহলে এখানে পাঁচটার জন্য 4×5 20টা স্ট্রাকচার হবে। মানে সাপোজ বিউটেনের 1, 2, 3, 4 চারটা ফরম্যাট, তাহলে প্রোপেনের চারটা, ইথেনের চারটা, মিথেনের চারটা, রাইট? ওকে, অলরাইট। এখন আমরা দেখি যে আমরা প্যান্টেনটা কিভাবে লিখব। সো প্রথমে আমাকে কেউ একজন বললো প্যান্টেন লিখো, আমি জানি না প্যান্টেন কি, আমি শুধু জানি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন। আমি শুধু জানি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন। তার মানে প্যান্টেন্স মিনস 5 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, 5টা কার্বন যুক্ত একটা কম্পাউন্ড। তাহলে আমরা মিথেনের জন্য 5 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড লিখে ফেলবো, 1, 2, 3, 4, 5। সিম্পল, 1, 2, 3, 4, 5, 5টা লিখে ফেললাম। এখন আমি কি করবো, চোখ বন্ধ করে শুধু ডালপালা দিব। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। সিম্পল, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। আমরা এই ছন্দটা, এই গানটা শুধু গাইব, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। Complete. So CH3 single bond, CH2 single bond, C H2 single bond, CH2 single bond, CH3, right? So how many carbon? 1, 2, 3, 4, 5. C5. How many hydrogens? 12. 3, 5, 7, 9, 10, 11, 12. Okay. So C5H12. So its name, the name of the compound is butane. The name of the compound is butane. এখন এটাকে আমরা বিউটেন বলতে পারি। Oh, sorry. So the name of the compound is pentane. Yes. তাহলে এটাকেও কিন্তু আমরা 5 ভাবে লিখে ফেললাম।
5 ভাবে, বাংলা বা ইংরেজি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখলে সেটা হবে 4 ভাবে। তাহলে ক্লিয়ার? এখানে কারো কোনো প্রশ্ন আছে? Is there any question? If you have any question, you can ask me. Clear? Got it? Problem solved? Let's see. তো এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যালকিন নিয়ে, ইথিন নিয়ে, অ্যালকিন নিয়ে, অর্থাৎ ডাবল বন্ড নিয়ে হবে আমাদের আলোচনা। সো ডাবল বন্ড, ডাবল বন্ড যদি আমরা চিন্তা করি তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাদের একটা ডাবল বন্ড দিতে হবে। ডাবল বন্ড নিয়ে কথা বলতে গেলে প্রথমে একটা ডাবল বন্ড দিতে হবে। তাহলে ডাবল বন্ডের দুই প্রান্তে অবশ্যই কি থাকবে? কার্বন থাকবে। ডাবল বন্ডের দুই প্রান্তে অবশ্যই কি থাকবে? কার্বন থাকবে। তো ডাবল বন্ডের দুই পাশে কার্বন থাকবে। যদি কার্বন থাকে তাহলে 1 2 3 4, 1 2 3 4। ওকে, আমরা 4টা হাত একসঙ্গে হচ্ছে কিনা, স্যাটিসফাই করছে কিনা, এটা আমরা ট্রাই করে দেখব। ওকে, তাহলে 1 2 3 4, 1 2 3 4। ক্লিয়ার? এভাবে 4টা হাত আমাদের এখানে হচ্ছে কিনা এটা আমরা যাচাই করে দেখব। তাহলে আমরা এখানে 4টা হাত দিয়ে দিলাম, আমরা এখানে 4টা হাত দিয়ে দিলাম। তাহলে এটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে কি দাঁড়াচ্ছে? CH2 CH2 ডাবল বন্ড CH2। ওকে, এটাকে যদি আমরা আরো সংক্ষিপ্ত করি তাহলে C2H4। এই যৌগটাকে আমরা বলছি 2 কার্বন যুক্ত ইথেনের ডাবল বন্ড ইথিন। তাহলে ইথেনের ডাবল বন্ড, এই যৌগের নাম হচ্ছে ইথিন। ক্লিয়ার? আর যারা ইংলিশ ভার্সনে তারা ইংরেজিতে লিখে নেবে। তাহলে এখানে হচ্ছে ক্লিয়ার? তাহলে ডাবল বন্ড যুক্ত আমাদের এই যৌগের নাম হচ্ছে ইথিন। এখন আমরা দেখি যে এটা তো হচ্ছে 2 কার্বন, তাহলে 3 কার্বন হলে কি হবে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন। তাহলে ডাবল বন্ড হলে ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন। ওকে, তাহলে ইথেন থেকে ইথিন, আর 3-এর ছিল হচ্ছে 3-এর অ্যালকেনের নাম ছিল হচ্ছে প্রোপেন। তাহলে প্রোপেন থেকে নেক্সট হবে প্রোপিন, প্রোপেন থেকে নেক্সট হবে প্রোপিন। তাহলে এখন যদি আমরা প্রোপিন লিখি তাহলে কি হবে? ওকে, আমরা শুরু থেকে আবার শিখি তাহলে সহজ। আচ্ছা, সিম্পল কথা আমরা যদি এক কথায় বলি তাহলে প্রোপিনের সময় এখানে একটা কার্বন যুক্ত হবে। আমরা যদি আগেরটাকে যদি অনুসরণ করি তাহলে আমরা আগেরটাকে অনুসরণ করে আমরা এখানে একটা কার্বন দিলাম এবং তার সঙ্গে আমরা হাতগুলো দিয়ে দিলাম। তখন এটা হয়ে যাবে আমাদের প্রোপিন, তখন এটা হয়ে যাবে আমাদের প্রোপিন। এবং সেই ক্ষেত্রে আমাদের নামগুলো চেঞ্জ হবে এরকম। ক্লিয়ার? তাহলে জাস্ট একটা হাইড্রোজেনের জায়গায় একটা কার্বন প্রবেশ করবে, সেই কার্বনের চারপাশে হাইড্রোজেনগুলো সারাউন্ডেড হবে। তাহলে এটাকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে CH2 ডাবল বন্ড CH3। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 3 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, মানে মিথেন, ইথেন, প্রোপেন। প্রোপেনের ডাবল বন্ডেড ইন, তাহলে এর নাম হচ্ছে প্রোপিন। প্রোপিন। এটাকে আমরা এখন সংক্ষেপে কি বলতে পারি? 3টা কার্বন আর হচ্ছে 3 × 5 = 6টা হাইড্রোজেন। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেল? আর ইংরেজিতে আমরা লিখতে পারি প্রোপিন। ওকে, এখন আমরা দেখি যে তাহলে প্রত্যেকটাকে আমরা 1 2 3 4 ফরম্যাটে আমরা প্রত্যেকটা যৌগকে লিখতে পারি। প্রত্যেকটা যৌগকে আমরা 4 ফরম্যাটে লিখতে পারি। তাহলে একইভাবে বিউটিন যদি হয় তাহলে আমরা কি করব? বিউটিন যদি হয় তাহলে আমরা সিম্পলি বিউটিনের জন্য আমরা একটা হাইড্রোজেনের জায়গায় আমরা একটা কার্বন দিব। ওকে, একটা হাইড্রোজেনের জায়গায় আমরা একটা কার্বন দিব এবং তার করেসপন্ডেন্স হাইড্রোজেনগুলো আমরা এখানে দিয়ে দিব। তাহলে হয়ে গেল বিউটিন। প্রশ্ন করতে পারো যে স্যার ডাবল বন্ডটা কোথায় যাবে? ডাবল বন্ডটা এগুলোর যে কোনো এক জায়গায় দিলেই হবে। ডাবল বন্ডটা এই টোটাল স্ট্রাকচারের যে কোনো এক জায়গায় ডাবল বন্ড দিলেই হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে?
ওকে, সো এটাকে আমরা যদি এখন সামারাইজ করি, CH3 CH, then double bond CH, wait a minute, ওকে ওকে, বোঝা যাচ্ছে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 2 3 4 C4, হাইড্রোজেন কয়টা, 6 2 8, তাহলে 4 কার্বন যুক্ত। এটা হচ্ছে বিউটেনের ডেরিভেটিভস, মানে এর মূল পরিবার হচ্ছে বিউটেন পরিবার, বিউটেন পরিবারের ডাবল বন্ডেড মেম্বার, তাহলে তার নাম হবে বিউটিন, 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 বিউটিন। ওকে, তাহলে 5 কার্বন হলে প্যান্টেন থেকে প্যান্টিন, ক্লিয়ার? তাহলে এটাকে আমরা 4টা ফরম্যাটে লিখে ফেললাম, এটাকে আমরা 4টা ফরম্যাটে লিখে ফেললাম, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি বিউটিন। সো তাহলে আমাদের হয়ে গেল। লাস্ট আমরা প্যান্টিন দিয়ে শেষ করবো। প্যান্টিনটাকে আমরা কমপ্লিটলি নতুন করে লেখার চেষ্টা করবো। তোমরাও ট্রাই করো প্যান্টিনটাকে কিভাবে নতুন করে লেখা যায়। সো নাও ট্রাই ফর প্যান্টিন। এখন আমরা প্যান্টিন এই যৌগটা আমরা লেখার চেষ্টা করবো। আমরা শুরুতে আমরা যৌগটা একটু লিখে নিচ্ছি। হ্যাঁ, আমরা এই যৌগটা লিখব। সাপোজ তোমাকে বলা হলো যে তুমি এই প্যান্টিন যৌগটাকে তুমি লিখো, তাহলে তুমি কি করবে? তাহলে প্রথমে দেখবে প্যান্ট মানে 5, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্টেন, তাহলে 5 কার্বনযুক্ত যৌগ। আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু জানলাম প্যান্ট মানে হচ্ছে 5, তাহলে আমি এখানে 5টা, ওকে 1 2 3 4, আমরা এখানে 5টা কার্বন। তাহলে প্যান্টিন মানে হচ্ছে প্যান্ট প্রথম অক্ষর, দ্যাট মিনস ইটস এ 5 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, 5 মেম্বার ডেরিভেটিভস। তাহলে আমরা 5টা কার্বন আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা করব কি, একটা ডবল বন্ড দিব, যে কোনো এক জায়গায় দিতে পারি। নর্মালি আমরা লাস্ট থেকে দিলাম, যে কোনো এক জায়গায়, তুমি এখানে দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, নামটা সামান্য চেঞ্জ হবে, আমরা পরে বলছি। সো আমি এইখানে দিলাম। এখানে যদি দেই, হ্যাঁ, তাহলে কি দাঁড়াবে? হ্যাঁ, আমরা মাঝখানে হলে কেমন হয়তো দেখলাম, এটা আমরা একটু পার্শ্বে দিয়ে দেখলাম যে এটা কেমন হয়। তাহলে এইখানে আমরা এখন আমরা হাতগুলো হাইড্রোজেন দিয়ে ডালপালাগুলো ফিল আপ করে দিব। হ্যাঁ, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এই মুদ্রাটা আমরা জাস্ট, অর্গানিক কার্বন সবসময় আমাদেরকে এই মুদ্রাটা প্র্যাকটিস করতে হবে, ব্যবহার করতে হবে। সো ডালপালাগুলোতে আমরা চোখ বন্ধ করে হাহারি দিয়ে দিব, হাহা হাহা হাহা। তাহলে আমরা এগুলো ডালপালাগুলোতে আমরা কি দিয়ে দিলাম, হাহারি দিয়ে দিলাম। ওকে, তাহলে আসলে হাইড্রোকার্বনটা আসলে কিছুই না, এটা হচ্ছে কার্বনকে হাহারিয়ে দেওয়া। হ্যাঁ, কার্বনকে হাহারিয়ে দেওয়া, আর কিছুই না। তাহলেই হয়ে যায়। দেওয়ার সময় একটু হিসেব করে দিতে হয়, কতটুকু হাহারি একটু এটা একটু হিসেব করতে হবে, এই জাস্ট। সো লেটস সি, CH3 CH2 CH2 CH double bond CH2, so that is pentene. ওকে, pentene। তাহলে এটাকে আমরা একত্রে যদি বলি C5 12 10, ওকে। আচ্ছা, এটা একটা ফর্মুলা আছে, আমি আসবো ওকে, ফর্মুলাটা আমি একসঙ্গেই দেখব। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই জায়গাটার নাম হচ্ছে প্যান্টেন, ডাবল বন্ড প্যান্টিন। তাহলে আমাদের এই যৌগের নাম হচ্ছে প্যান্টিন। তাহলে আমরা
5 কার্বন যুক্ত ডাবল বন্ডের আমরা নামকরণ। আমরা আরেকটু যদি আগ বাড়িয়ে নামকরণটা দেখি, ডাবল বন্ডটা যদি লাস্ট পোর্শনে থাকে, মানে প্রথম প্রান্তে যদি থাকে, তাহলে এটাকে আমরা বলবো পেন্টিন 1। ওকে, এটা যদি এখানে থাকতো তাহলে আমরা বলতাম পেন্টিন 2। এখানে যদি থাকতো পেন্টিন 3 বলতাম না। এখানে থাকলে এই পাশ থেকে কাউন্ট করলে 3, কিন্তু এই পাশ থেকে কাউন্ট করলে 2, 2 নম্বর পজিশনে। কথার কথা, এটাকে আমরা যদি এখানে চিন্তা করি, এটাকে যদি আমরা এখানে চিন্তা করতাম, তাহলে এ পাশ থেকে কাউন্ট করলে কি হইতো 2, এ পাশ থেকে কাউন্ট করলে কি হইতো 3। তাহলে তখন এটার নাম কি হবে পেন্টিন 2, তখন এটার নাম হবে পেন্টিন 2। তাহলে তাহলে পেন্টিন 3 হওয়ার কি সুযোগ আছে? এখানে যদি দিতাম, এখানে দিলে কি হইতো পেন্টিন 1। আমি যদি এখানে দিই পেন্টিন 2, আমি যদি এখানে দিই তাহলে অ্যাগেন 2, আমি যদি এখানে দিই অ্যাগেন 1। মানে যে কোনো এক প্রান্ত থেকে যেটা নিয়ারেস্ট বা লোয়েস্ট কার্বন ইন্ডিকেট করে, সেটাকে আমরা এখানে ব্যবহার করব। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? কোনো সমস্যা? একদম ক্লিয়ার। মানে জাস্ট একটা কম্পাউন্ডকে পুরো বোর্ড জুড়ে আমি দেখাচ্ছি, একেবারে ভেঙে ভেঙে। কারণ এটা অলমোস্ট 1 যুগের বেশি সময় ধরে পড়াচ্ছি। আমি বললাম যে আমি প্রথম দিকে যাদেরকে কেমিস্ট্রি পড়িয়েছি তাদের বেশ কয়েকজন কেমিস্ট্রিতে পিএইচডিও করে ফেলেছে। Still now they are connected with me and they are doing research activities with me. So তার মানে এই পদ্ধতি পরীক্ষিত পদ্ধতি, this method is proven for thousands of students, not thousands, several thousands of students in the country. ওকে, আর যেহেতু দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি কাজ করেছি, তো সেই হিসাবে বলা যায় যে দেশের শীর্ষস্থানীয় স্টুডেন্টরা এই মেথডের দ্বারা উপকৃত হয়েছে। এবং সেম মেথডে আমি দেশের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানে আমি পড়িয়েছি, তো সেইখানেও তারা উপকৃত হয়েছে। ওকে, তাহলে আমরা যদি দেখি যে তাহলে পেন্টিন হয়ে গেল। ওকে, এখন আমরা অ্যালকাইন নিয়ে কথা বলবো। এখন আমরা কথা বলবো অ্যালকাইন নিয়ে। অ্যালকাইন নিয়ে আমরা যখন কথা বলছি, তো আমাদের তখন টার্গেটে আসবে হচ্ছে একটা ট্রিপল বন্ড। এখন আমাদের টার্গেট প্লেয়ার হচ্ছে ট্রিপল বন্ড। আমরা এখন ট্রিপল বন্ডের যে বল আছে সেই বলটা নিয়ে আমরা খেলবো। ওকে, সো ট্রিপল বন্ড যদি থাকে তাহলে প্রথমে আমরা একটা ট্রিপল বন্ড দিব। হ্যাঁ, আমাকে বলা হলো যে তুমি অ্যালকাইন নিয়ে কাজ করো, তাহলে আমি কি করব? চোখ বন্ধ করে একটা ট্রিপল বন্ড দিয়ে দিব। হ্যাঁ, তারপর ট্রিপল বন্ড দেওয়ার পরে আমরা ওই যে নাচের মুদ্রার মতো, সঙ্গীতের মুদ্রার মতো আমরা আমাদের সেই ছড়াটা আবার মিলিয়ে দেখব। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ডান, সিম্পল। CH triple bond, CH. So 2 carbon containing compound, C2H2. So এটাকে আমরা বলছি ইথাইন। নামের শেষে কি যুক্ত হবে? আইন যুক্ত হবে, আইন যুক্ত হবে। আর এতক্ষণ কি যুক্ত হয়েছিল? ইন যুক্ত হয়েছিল। এর আগে ইন যুক্ত হয়েছিল, এখন কি যুক্ত হবে? আইন, আইন, আইন। ওকে, সো ইথাইন। ক্লিয়ার? তাহলে এটা বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সেম, জাস্ট ওয়ার্ডটা ডিফারেন্ট। তাহলে আমাদের ইথাইন হয়ে গেল। এখন আমরা যদি আসি যে তাহলে 3 কার্বন যুক্ত যদি হয়, তাহলে ইথেন থেকে ইথাইন, প্রোপেন থেকে প্রোপাইন। তাহলে আমরা এখন 3 কার্বন যুক্ত প্রোপাইন নিয়ে আলোচনা করব। তাহলে প্রোপাইন করার সময় আমাদের কি করতে হবে? ঠিক আগের মতো জাস্ট একটা হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করব। আমরা নতুন একটা হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করে দিলাম।
নতুন হাইড্রোজেনের ডালপালাগুলো দিয়ে দিব 1 2 3 4। ওকে, তাহলে সিম্পলি এর স্ট্রাকচার কি দাঁড়াবে? আচ্ছা, এই জায়গাটা স্টুডেন্টদের কমন ভুল হয়, হ্যাঁ, আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি। প্রথম দিকে অবশ্যই ভুল, যেহেতু লাল কালি দিয়ে দেখে, প্রথম দিকে অবশ্যই এই জায়গাটা একটু ভুল হয় প্রথম দিকে, হ্যাঁ, আবার 5-7 দিন পরে ঠিক হয়ে যাবে। সাইকেল চালানোর সময় প্রথম যেরকম হয় এরকম। এটা দেখো, মনে হবে যে এখানে 3, এখানে হাইড্রোজেন নেই, এখানে হাইড্রোজেন আছে, এখানে 4টা হাত ফিল আপ, 1 2 3 4, এখানে 1 2 3, একটা হাত খালি, এই জন্য এখানে একটা হাইড্রোজেন আছে। আবার এখানে সরি, আবার এখানে 4টা হাতই খালি, তাই 1 2 3 4। এগুলো একেবারেই বর্ণমালা, কিন্তু বর্ণমালা হলে কি হবে, হ্যাঁ, ছোটবেলায় আমরা যখন বর্ণমালা শিখেছি তখন, বা তোমরা শিখেছো, আমরা সবাই শিখেছি, তখন ওইটাই কঠিন মনে হতো, হ্যাঁ, ওইটাই স্কুলে পড়া, টিচারে পড়া, বাসায় আব্বু আম্মু পড়ানো, নিজে প্র্যাকটিস করা, তারপর স্কুলে যে বর্ণমালাগুলো লিখে, হ্যাঁ, পাশ করতে হতো, তাই না? এটা ব্যাপারটা এরকমই, একেবারেই বর্ণমালা, হ্যাঁ, জাস্ট বর্ণ থেকে শব্দ, বাক্য আর অনেক দেরি আছে, হ্যাঁ, জাস্ট তাহলে এগুলো আমরা খুব সহজে আমরা জাস্ট বেসিক জিনিসগুলো একটু আয়ত্ত করে নিব। সো দেন CH, ওকে, সো C3H4, ওকে। আচ্ছা, এখান থেকে আমি আমাদের ফর্মুলাগুলো একটু টান দিয়ে ফেলি। অ্যালকেনের কমন ফর্মুলা হচ্ছে CnH2n +2, অ্যালকিন হচ্ছে CnH2n, অ্যালকাইন হচ্ছে CnH2n -2। ওকে, তাহলে এখানে আমরা দেখো এই ফর্মুলাটাকে আমরা একটু অ্যাপ্লাই করি, এই ফর্মুলাটা যদি আমরা একটু অ্যাপ্লাই করি, যে তাহলে এখানে দেখো CnH2n -2, তাহলে Cn মানে হচ্ছে এখানে n কত, নাম্বার অফ কার্বন, হাউ মেনি কার্বন, 1 2 3 কার্বন, সো C3, ক্লিয়ার? তারপর হচ্ছে হাইড্রোজেনের, H2 × n, দেন -2, তো 3 2 6, 6 থেকে 2 গেলে 4, সো C3H4। ওকে, সিম্পল। তাহলে সেই একই যদি আমাদের এটা, তাহলে প্রোপাইনের জন্য হচ্ছে এটা, তাহলে প্রোপিনের জন্য কি হবে, হাইড্রোজেন 2টা কম হবে, প্রোপেনের জন্য কি হবে, হাইড্রোজেন 2টা বেশি হবে, ক্লিয়ার? তাহলে এটা আরেকটা শর্ট টেকনিক আছে, হ্যাঁ, আরেকটা শর্ট টেকনিক, যেটাকে আমরা জেনজিরা বলে নিনজা টেকনিক, আমরা আমাদের সময় নিনজা টেকনিক বলতাম। তো নিনজা টেকনিকটা হচ্ছে ডাবল বন্ডের জন্য হচ্ছে দ্বিগুণ, আর সিঙ্গেল বন্ডের জন্য হচ্ছে দ্বিগুণের চেয়ে 2 বেশি, আর ট্রিপল বন্ডের জন্য দ্বিগুণের চেয়ে 2 কম। ওকে, তাহলে ডাবল বন্ড ডাবল, সহজ মনে রাখে, ডাবল বন্ড ডাবল, সিঙ্গেল বন্ড +2, ট্রিপল বন্ড -2, again double bond double CnH2n, single bond +2 CnH2n +2, CnH2n -2, দুটো কমবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমরা, ওকে, এটা আমরা জাস্ট এই নামকরণটা, আমরা এই আলোচনাটা শেষ করে শুধু নামকরণের আবার একটা লাইভ এক্সাম্পল দেখাবো। এখন আমরা অ্যালকাইনটার মধ্যে ফোকাস করছি, তাহলে অ্যালকাইন ক্লিয়ার, আবার আমরা একটু অ্যালকাইনে মনোনিবেশ করছি, অ্যালকাইন ক্লিয়ার। দেন আমরা প্রোপাইন থেকে যদি আমরা এখন বিউটাইন তৈরি করার চেষ্টা করি, যদি আমরা বিউটাইন তৈরি করার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াবে? আগের মতো করে বিউটাইনের জন্য আমরা আবারও একটা হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করলাম,
এই একটা হাইড্রোজেনকে রিপ্লেস করার দ্বারা আমাদের কি হচ্ছে, ওকে। সো সিম্পলি CH3 triple bond CH3, so C4H6, 4 2 8, 8 থেকে 2 গেলে 6, Cn twice n minus 2, তাহলে কি হবে C4H6 minus 2, 8 minus 2, C4 6, ওকে। তাহলে এটাকে আমরা বলছি প্রোপাইন, 4 কার্বন না, 4 কার্বন, তাহলে বিউটাইন, এটাকে আমরা বলছি বিউটাইন, ওকে। সো বিউটাইন কত, 1 2, যদি আমরা আগের মতো হিসাব করি, এটাকে আমরা বিউটাইন বলতে পারি অথবা বিউটাইন 2 বলতে পারি, বিউটাইন বলতে পারি, বিউটাইন 2 বলতে পারি, ওকে। তাহলে আমরা এটাকে বিউটাইনে বলতে পারি, বিউটাইন 2 বলতে পারি। তাহলে ক্লিয়ার। তাহলে এটাকে আমরা কি করলাম, 4টা ফরম্যাটে লিখে ফেললাম। লাস্ট এন্ড ফাইনাল। এখন আমরা 5 কার্বন দিয়ে পেন্টাইন দেখার চেষ্টা করব, 5 কার্বন দিয়ে পেন্টাইন দেখার চেষ্টা করব, নতুন করে আমরা 5 কার্বন দিব, 1 2 3 4 5, ওকে। তাহলে এটাকে আমরা আচ্ছা, এটাকে আমরা মাঝখান দিয়ে তো আমরা এর আগে শিখেছি, এখন আমরা কর্নারে দিয়ে শিখি, হ্যাঁ, কর্নারে দিয়ে শিখলাম। তাহলে আমাদের ট্রিপল বন্ডটা হচ্ছে এইখানে, তাহলে 1 1 2 3 4, 1 2 3 4, তাহলে এখানে 1 2 3 4 এটা ফিল আপ, এখানে হচ্ছে 1 2 3 4 ফিল আপ, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ওকে ওকে। আমরা আবার চেক দিই, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, স্যাটিসফাইড, নো এরর, ভুল হওয়ার কোনো চান্সই নেই। ভুল হইলে তোমাকে বলে তারপর ভুল হইতে হবে, যে স্যার আমি কি ভুল হইতে পারি। তুমি যদি বলো যে না তুমি ভুল হইতে পারো না, তাহলে সে ভুল হবে না। আর তুমি যদি বলো হ্যাঁ তুমি ভুল হইতে পারো, আমি A+ মিস করতে চাই, আমি ফেল করতে চাই, তাহলে সে ভুল হবে, হ্যাঁ। বলে না যে যদি তুমি ফেল করো তাহলে তোমাকে আর লেখাপড়া করাবো না, এটা সেটাতে ইনভলভ করে দিব। এখন তুমি যদি লেখাপড়া না করে এটা সেটাতে ইনভলভ হইতে চাও, তাহলে ফেল করো। আর ফেল করতে চাইলে আমরা ভুল করব, ইচ্ছাকৃত ভুল করবো, অনিচ্ছাকৃতভাবে ভুল কখনো হইতে পারে না। আচ্ছা, তো যাই হোক, আসলে আমরা পাশ ফেল নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। আমরা আমাদের স্বপ্ন অনেক দূর, আমরা বিশ্ব জয় করবো ইনশাল্লাহ। তো বিশ্ব জয়ের জন্য আমরা এই পাশ ফেল নিয়ে এগুলো কথা বলবো। আমি ধরে নিচ্ছি তোমরা যারা এটি দেখছো শুনছো সবাই বিশ্ব জয়ের উদ্দেশ্যেই আসছো। আসলে আমি আমার এই জায়গাটা থেকে কেন এই বাচ্চাদের কেমিস্ট্রিগুলো আমি পড়াচ্ছি, উদ্দেশ্যটা হচ্ছে রিয়েল কেমিস্ট্রির একটা টেস্ট তাদেরকে দেওয়া, যাতে করে তারা বড় সায়েন্টিস্ট হওয়ার স্বপ্নটা তারা দেখে, একজন স্পেশালিস্ট, প্রফেসর, সায়েন্টিস্ট, প্রোডাকশন ম্যানেজার, যাদের মাধ্যমে পুরো দেশের মেন প্রোডাকশনগুলো হচ্ছে। তুমি দেখো সারা বাংলাদেশে যত ঔষধ তৈরি হচ্ছে, এগুলোর প্রত্যেকটা কোম্পানির একজন প্রোডাকশন ম্যানেজার আছেন, প্রোডাকশন ইঞ্জিনিয়ার আছেন, বা কিউসি কেমিস্টরা আছেন, তারা এই জিনিসগুলো তৈরি করছে। তুমি যা ব্যবহার করছো সবগুলোর পিছনে আমাদের সায়েন্টিস্ট, রিসার্চার, আমাদের কেমিস্টরা ইনভলভ, হ্যাঁ, সব জায়গায়। এই যে আমরা যে মোবাইল দিয়ে আমরা এই ক্লাস করছি বা ভিডিওটা দেখছি, আমরা যে ক্যামেরা, লাইট, এই সবগুলোতেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ম্যাটেরিয়ালগুলো
নিয়ে কাজ করছে কেমিস্টরা, তারা এটাকে মডিফাই করছে, করার কারণে আমরা এগুলাকে ইউজেবল করতে পারছি। তো আমাদের স্বপ্নটা হচ্ছে ওইভাবে বিশ্ব জয় করা, আরেকটা টেসলা তৈরি করে ফেলা, আরেকটা এইচপি ডেলের মতো একটা জায়ান্ট কোম্পানি তৈরি করা, আইফোন স্যামসাং এর মতো আর জায়ান্ট কোম্পানি বিল্ড আপ করা, বিএমডাব্লিউ মার্সিডিজ ব্র্যান্ডের মতো বা তার চেয়ে আরো বড় ধরনের প্রযুক্তি তৈরি করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওই লক্ষ্যে আমরা এগুলো করছি। সো আইল ট্রাই টু গিভ ইউ সাম সর্ট অফ টেস্ট অফ দ্য রিয়েল কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ওয়ার্ল্ড হুইচ উইল কাম ইন টার্নস ডে বাই ডে। ওকে, সো আপাতত আমরা আবার একটু এই জায়গায় ফিরে আসি। সো আমি বলবো যে অ্যালকাইনটা আসলে কি, অ্যালকিনটা কি, অ্যালকাইনটা কি, কেন এই কেন আমরা এদেরকে শিখছি আমি বলবো। এখন আমি অন্যদিকে চলে গেলে এই সিকোয়েন্সটা আমরা হারিয়ে যাব। আচ্ছা, এটাকে আমরা আমি এখন গুনবো না, না গুনে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দেখি। তাহলে 5 যদি হয়, 5 দুগুণে 10, 10 থেকে দিয়ে গেলে 8, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আমরা এটা দেখে আমরা এটা আমরা ওই যে গণিতে আমরা একটা পরীক্ষা করি না, এটাকে কি বলে, কনফার্মেশন টেস্ট করি আমরা, মানে শুদ্ধি পরীক্ষা বলে, শুদ্ধি পরীক্ষা। আমরা একটা শুদ্ধি পরীক্ষা আমরা করতে পারি যে আসলে এটা ঠিক আছে কিনা। ক্লিয়ার? রাইট? সো লেটস সি। সো এটা হচ্ছে পেন্টাইন, এটা হচ্ছে পেন্টাইন। ওকে, এখন পেন্টাইন কত? এটা যেহেতু প্রথমে আছে তাহলে পেন্টাইন 1, সেকেন্ডে থাকলে আমরা পেন্টাইন 2 বলতাম, 3 নম্বরটা থাকলে আমরা পেন্টাইন 3 কি বলতাম? বলতাম 3 না। আর এখানে থাকলে এটা আলটিমেটলি এই পাশ থেকে 2 নম্বর পজিশনে চলে আসতো। সো এটা হচ্ছে পেন্টাইন 1। গট ইট? কার কোনো প্রশ্ন আছে? নেই। তাহলে আমরা শিখে ফেললাম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তিনটার ধারাবাহিক আলোচনা। এখন আমরা দেখব যে এগুলোর ডেরিভেটিভসগুলো, নাম এই ফর্মুলাগুলো আমরা একটু চেক করব, চেক করে তারপরে আমরা দেখব হচ্ছে যে এটার সাথে অ্যালকোহল দিলে কি হয়, এটার সাথে অ্যাসিড দিলে কি হয়, এটার সঙ্গে অ্যালডিহাইড দিলে কি হয়, এটার সঙ্গে কিটোন দিলে কি হয়, এটার সাথে আরো বিভিন্ন ফাংশনাল গ্রুপসগুলো যদি আমরা অ্যাড করি তাহলে কি হয়। এটা কম্বাইনলি আমার এই লেসনটা এসএসসি এইচএসসি 2 ব্যাচের জন্য কম্বাইনলি কাজ করবে। তো তুমি যেখানেই থাকো না কেন, আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ। এটার আরেকটা ইংলিশ ভার্সনও পাওয়া যাবে আমার ক্লাসের মধ্যে, টোটালটার ইংলিশ ভার্সনও পাওয়া যাবে, যেটা এ লেভেল, ও লেভেল এবং আমাদের এনসিটিভির ইংলিশ কারিকুলাম যেটা আছে ইংলিশ ভার্সন, ওইটার জন্য প্রযোজ্য হবে। সো অলমোস্ট সেম, হ্যাঁ, শুধু কথাগুলো বাংলায় আর ওইখানে ইংরেজি, এটুকু পার্থক্য। ক্লিয়ার? ওকে, লাস্ট ডিসকাশনে আমরা আলোচনা করেছিলাম যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলোর নামকরণগুলো আমরা কিভাবে করব। এখন আমরা দেখব হচ্ছে যদি আমরা এগুলোর সাথে অ্যাসিড সহ বিভিন্ন ফাংশনাল গ্রুপগুলোকে যদি আমরা অ্যাড করি, তাহলে এই ফাংশনাল গ্রুপ অর্থাৎ কার্যকরী মূলকগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে এর নামকরণটা কেমন হবে। তাহলে দেখা যাক যে তাহলে এর নামকরণগুলো কেমন হয়। প্রথমে আমরা এখানে একটা ধারাবাহিকতা লেখা আছে, আমাদের মোস্ট কমন যে ফাংশনাল গ্রুপগুলো ব্যবহার করা হয় এগুলোকে যদি আমরা সিরিয়াল করি তাহলে এই এটা হচ্ছে তাদের অর্ডার অফ প্রেসিডেন্সি, হ্যাঁ, অর্থাৎ এই ক্রম অনুসারে তাদের নামকরণগুলো আসবে। তো প্রথমে আমরা অ্যাসিড দিয়ে শুরু করছি। ওকে, সো অ্যাসিড COOH, তাহলে COOH কিভাবে হবে? তাহলে কার্বনের 4টি, 2 3, এই হচ্ছে কার্বনের 4টি। তাহলে এখানে অ্যাসিড ফাংশনাল গ্রুপটা আসলে কতটুকু
এখানে অ্যাসিড ফাংশনাল গ্রুপটা হচ্ছে আমাদের এই গ্রুপ হচ্ছে আমাদের অ্যাসিড ফাংশনাল গ্রুপ, যেটাকে আমরা আরো সংক্ষেপে বলতে পারি COOH। তাহলে এই যে অ্যাসিড ফাংশনাল গ্রুপের অ্যাক্টিভ হ্যান্ড হচ্ছে, তার মানে কয়টা অ্যাক্টিভ হ্যান্ড থাকবে? একটা অ্যাক্টিভ হ্যান্ড থাকবে। অর্থাৎ একটা অ্যাসিড ফাংশনাল গ্রুপ একটা কার্বনকে বা একটা এলিমেন্টকে টাচ করতে পারবে। তাহলে আমরা দেখি, আমরা এই একটা পজিশনে যদি আমরা একটা হাইড্রোজেন দিই তাহলে সি, এখন এটাকে আমরা বাংলায় বলে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক গ্রুপ বা অ্যাসিডিক গ্রুপ। তো কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে তাহলে নামের শেষে যুক্ত হবে ওইক অ্যাসিড, নামের শেষে যুক্ত হবে ওইক অ্যাসিড, নামের শেষে যুক্ত হবে ওইক অ্যাসিড। তাহলে এই ওইক অ্যাসিড টার্মটা আমাদের নামের শেষে যুক্ত হবে। তাহলে ওইক অ্যাসিড টার্মটা যদি নামের শেষে যুক্ত হয় তাহলে স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়? COOH, এর একটা হাতে আমরা একটা হাইড্রোজেন দিলাম, তাহলে হাতটা ফিল আপ হয়ে গেল। এখন এক কার্বন যুক্ত মাদার কম্পাউন্ড, ওয়ান কার্বন কন্টেইনিং মাদার কম্পাউন্ড ইজ মিথেন। তাহলে মিথেনের সাথে যুক্ত হবে ওইক অ্যাসিড, তাহলে মিথেন প্লাস ওইক অ্যাসিড, তাহলে ওয়ান কার্বন কম্পাউন্ড মাদার কম্পাউন্ড হচ্ছে মিথেন, তার সাথে যুক্ত হবে ওইক অ্যাসিড, তার সাথে যুক্ত হবে ওইক অ্যাসিড, অ্যাজ এ রেজাল্ট তার নামকরণ হবে মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। যাদের যোগাযোগে প্রথম যারা শিখছো তাদের জন্য এটা ফাইন, ফ্যান্টাস্টিক। যাদের আগে শেখা হয়েছে তাদের এই লার্নিংটা তোমাদের আগে শেখাটাকে একদম পারফেক্ট করে ফেলবে, একেবারে এরর ফ্রি করে ফেলবে, মোর টেকনিক্যাল ওয়েতে তুমি আলোচনাটা শিখতে পারবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিথেন প্লাস ওইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। ওকে, এখন এই মিথানোইক অ্যাসিড, তাহলে এর সংকেতটা আমরা কিভাবে লিখবো? HCOOH। তাহলে এই HCOOH হচ্ছে আমাদের এখানে মিথানোইক অ্যাসিড। ক্লিয়ার? এই মিথানোইক অ্যাসিড হচ্ছে ওয়ান কার্বন কন্টেইনিং কম্পাউন্ড। যদি এখানে দুটো কার্বন দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে দুই কার্বন যুক্ত অ্যাসিডের নাম হবে ইথেনের ডেরিভেটিভস ইথেন প্লাস ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। তিন কার্বন মিথেন, ইথেন। প্রোপেনের জন্য প্রোপেন প্লাস ওইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। চার কার্বন বিউটেন প্লাস ওইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। আমরা ধারাবাহিকভাবে দেখছি। তাহলে আমাদের মিথানোইক অ্যাসিড নিশ্চয়ই ক্লিয়ার। এখন আমরা মিথানোইক অ্যাসিডের সাথে আমরা একটা করে কার্বন অ্যাড করে দিব। ওকে, তাহলে এটা আমাদের যথারীতি আসলো আমাদের আগের মতো একটা কার্বক্সিলিক গ্রুপ বা ফাংশনাল গ্রুপ। তো এই স্ট্রাকচারটা আমাদের পরীক্ষা আসে 1 নম্বরের জন্য, এমসিকিউতে আসে বা শর্ট কোশ্চেন আসতে পারে। এখানে আমরা আরেকটা কার্বন দিলাম, এই কার্বনের হাতকে আমরা ফিল আপ করে দিলাম। হ্যাঁ, এটা আগের মতো 1 2 3 4। তাহলে এটাও একটা অ্যাসিড, সো নামের শেষে যুক্ত হবে ওইক অ্যাসিড, 2 কার্বন কন্টেইনিং ওইক অ্যাসিড। তাহলে CH3COOH। তাহলে 2 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড ইথেন প্লাস ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ইথেন প্লাস ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। যারা ইংলিশ ভার্সনে আছো তারা জাস্ট এটাকে ইংলিশ টার্মে লিখে নিলে হবে ইথানোইক অ্যাসিড। তাহলে এটাকে আমরা এক কথায় বলছি ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড। ওকে, তাহলে 2 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড ইথেনের ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। ক্লিয়ার? লিখলাম অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও। পারফেক্ট। কারণ কোশ্চেন আছে? আই থিঙ্ক নো। তাহলে এখন আমরা এটার সাথে আরেকটা কার্বন যুক্ত করে দিই, তাহলে সেটা হবে প্রোপেনের ডেরিভেটিভস, তাহলে সেটা হবে প্রোপানোইক অ্যাসিড।
আমরা যদি আরেকটা কার্বন যুক্ত করে দিই তাহলে সেটা হবে প্রোপেনের ডেরিভেটিভ, তাহলে তার নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। আমরা এর মধ্যে আরেকটা কার্বন দিয়ে দিলাম। আমরা নতুন করে এখন এটার নাম আবার আমরা হাফ ফিল আপ করবো। তাহলে 3 কার্বন যুক্ত কম্পাউন্ড প্রোপেন, প্রোপেনের সাথে ওয়িক অ্যাসিড, তাহলে এর নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে হচ্ছে প্রোপেন প্লাস ওয়িক অ্যাসিড প্রোপেন প্লাস ওয়িক অ্যাসিড, এটাকে আমরা বলছি প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এটাকে আমরা বলছি প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, তাহলে 3 কার্বন যুক্ত অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, তাহলে 3 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, 3 কার্বন কন্টেইনিং অর্গানিক অ্যাসিড, মিথেন, ইথেন, প্রোপেন, প্রোপেনের জন্য প্রোপানোয়িক অ্যাসিড। এখন আমরা এটাকে যদি 4 কার্বন যুক্ত করি তাহলে 4 কার্বন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, বিউটেনের জন্য হবে বিউটানোয়িক অ্যাসিড। আমরা জাস্ট একটু যদি আমরা এটাকে যদি একটু সংক্ষিপ্ত করি বুঝতে আরো সুবিধা হবে। এখানে আমরা আরেকটা হাত দিলাম, আরেকটা হাত আমরা নতুন অ্যাড করলাম, এই হাতটাকে আমরা নতুন অ্যাড করলাম। ওকে, এই হাতটাকে আমরা নতুন অ্যাড করলাম। তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে, এটাকে যদি আমরা লিখি তাহলে দাঁড়াচ্ছে CH3 CH2 CH2 COOH। আচ্ছা, আগেরগুলোকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এটাকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে C1 2 3 4 C4H 3 to 5 7 8 C3H8 O2। ওকে, এটাকে এভাবে বলা যায়, অথবা এই পুরো অংশটাকে আমরা একত্রে নিয়ে আসতে পারি। এই অংশটাকে যদি আমরা একত্রে করে লিখি তাহলে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে C3 3 5 7 H 7 COOH। আগেরগুলোকে এইভাবে লেখা যেত। অর্থাৎ তাহলে এটাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 কার্বন যুক্ত, তাহলে বিউটেন, 4 কার্বন যুক্ত, তাহলে হচ্ছে বিউটেন, বিউটেন প্লাস ওয়িক অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। তাহলে 4 কার্বন যুক্ত অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড, তাহলে এটাও কি বিউটানোয়িক অ্যাসিড, এটাও কি বিউটানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আমরা প্রত্যেকটা কম্পাউন্ডকে এভাবে লিখতে পারবো, হ্যাঁ, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? তারপর 5 কার্বন যুক্ত যদি হয় তাহলে পেন্টানোয়িক অ্যাসিড। নিশ্চয়ই পাওয়া যাবে 5 কার্বন যুক্ত যদি হয়, তাহলে 5 কার্বন হলে কি হবে, C5 হবে। এখানে দেখো খুব সহজ একটা সিস্টেম আছে। এখানে হচ্ছে এটাকে কমন একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে CnH2n প্লাস 1 দেন COOH। এভাবে লিখে যায়। এভাবে যদি আমরা দেখি তাহলে C5 তাহলে কি হবে H10 12 ওকে 10 plus 1 11 COOH। তাহলে এভাবে লেখা যাবে। আমরা যদি পেন্টানোয়িক অ্যাসিডকে এভাবে লিখি, পেন্টানোয়িক অ্যাসিড। তাহলে আমরা প্রথমে আমরা শিখবো এভাবে, তারপর ধীরে ধীরে আমরা এভাবে লিখবো, লাস্টে আমরা এভাবে লিখতে পারবো। প্রথমে এভাবে কেউ লিখতে চাবে না, আমরা এই ধারাবাহিকতা প্র্যাকটিস করে আসতে হবে। ক্লিয়ার? তাহলে অ্যাসিডের নামকরণটা বোঝা গেল। এখন টোটাল অ্যাসিডটাকে আমি আবার একটু সামারাইজ করি। চলো আমরা আবার একটু সামারাইজ করি। একটু খাতায় উঠিয়ে নাও, লিখে নাও, অথবা এটা পজ করে খাতায় উঠিয়ে নাও, অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার? এখন আমরা পুরোটাকে আমরা একসঙ্গে দেখার চেষ্টা করি। Let's try to see the whole structure.
তাহলে আমরা যদি দেখি এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড CH3COOH ইথানোয়িক অ্যাসিড CH3CH2COOH প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2CH2COOH বিউটানোয়িক অ্যাসিড CH3CH2CH2CH2COOH আমরা ভেঙে ভেঙে শিখলাম, এখন আমরা কম্বাইনলি শেখার চেষ্টা করছি। ক্লিয়ার? এখন এটাকে দেখো, হ্যাঁ, ওই যে আমাদের একটা অ্যাক্টিভ হ্যান্ড, হ্যাঁ, আমাদের অ্যাসিডের জায়গায় আছে, অ্যাসিডের জায়গায় আছে। তারপর আমাদের কি হলো, প্রত্যেকটার মধ্যে এখানে হাইড্রোজেন একটা ছিল, এখানে একটা CH2 বেশি, তাহলে এখানে একটা বেশি কি একটা CH2 অতিরিক্ত। তারপর এখানে যা আছে এখানে আরেকটা CH2 অতিরিক্ত, এখানে যা আছে এই স্ট্রাকচারের তুলনায় এখানে আরেকটা CH2 অতিরিক্ত, এখানে যা আছে এই স্ট্রাকচারের তুলনায় আরেকটা CH2 অতিরিক্ত। তার মানে প্রত্যেকটা কার্বনের অর্থাৎ দুইটা অ্যাসিড মেম্বারের মধ্যে গ্যাপ হচ্ছে একটা CH2। তাহলে মিথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে গ্যাপ একটা CH2, ইথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিডের গ্যাপ একটা CH2, বিউটানোয়িক অ্যাসিডের গ্যাপ একটা CH2, পেন্টানোয়িক অ্যাসিডের গ্যাপ একটা CH2। আচ্ছা, সাপোজ তোমাকে এখন চোখ বন্ধ করে আমি বললাম যে 8 কার্বন কন্টেইনিং একটা অ্যাসিড লিখো, তাহলে আমি এখন আমরা কোনো ফর্মুলা জানি না, স্ট্রাকচার জানি না, একটানে চোখ বন্ধ করে লিখে ফেলা সম্ভব। তাহলে আমরা লিখে ফেলি 8 কার্বন যুক্ত একটা অ্যাসিড। তোমরা আমার সাথে ট্রাই করো। তাহলে 8 কার্বন যুক্ত একটা অ্যাসিড আমরা কিভাবে লিখে ফেলব? তাহলে প্রথমে CH3 আমরা বর্ডার লক করে দিলাম, দেন 1 2 3 4 5 6 7 লাস্টে COOH। ওকে, তাহলে যত কার্বনই হোক না কেন আমরা এই টেকনিক ফলো করেও করে ফেলতে পারবো। প্রথমে আমরা শিখবো এইভাবে, যেভাবে দেখালাম, ভেঙে ভেঙে করবো, প্র্যাকটিস করবো, লাস্টলি আমাদের অ্যাডাপ্টেবিলিটি ডেভেলপ করবে এই ফরম্যাটে। আচ্ছা, এটা একটা আমি জাস্ট এটা অ্যাসিড ফাংশনাল গ্রুপ, তাহলে 8 কার্বন অক্টেনের অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড। আর প্রথমে CH3 হয়, অলরেডি আমরা এটা শিখেছি, যেহেতু এখানে 3টা হাত থাকে, আমরা যা একটু ভেঙে দেখাই, তাই না? এখানে 3টা হাত তো অবশ্যই থাকে, তাহলে CH3। আর তারপর হচ্ছে প্রতি ক্ষেত্রে আমাদের একটা করে CH2, প্রতি ক্ষেত্রে CH2 একটা। তাহলে এটা হয়ে গেল আমাদের অক্টানোয়িক অ্যাসিড। তাহলে ক্লিয়ার আমাদের অক্টানোয়িক অ্যাসিড। তাহলে অ্যাসিড স্ট্রাকচার কমপ্লিট। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা অ্যালডিহাইড নিয়ে কাজ করব। অ্যালডিহাইড CHO, দ্যাট ইজ অ্যালডিহাইড। ওকে, সো এখানে আমরা এনশিওর করব যে এখানে কার্বনের 4টা হাত মিলান হচ্ছে, 1 2 3 4। তাহলে এই গ্রুপটাকে আমরা বলছি অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপের জন্য নামের শেষে লিখতে হবে L। অ্যালডিহাইড গ্রুপের জন্য নামের শেষে লিখতে হবে, অ্যালডিহাইডের জন্য নামের শেষে L লিখতে হবে, নামের শেষে L লিখতে হবে। ওকে, এখন তাহলে এটা হচ্ছে 1 কার্বন containing compound, that is methane and derivatives. 1 carbon containing compound methane, তাহলে methane and derivatives, methane plus aldehyde L, combining methane. So 1 carbon containing aldehyde, that is L, মিথেনের L, মিথানেল, তাহলে ইথেনের L, ইথানেল, প্রোপেনের L, প্রোপানেল, বিউটেনের L, বিউটানেল, পেন্টেনের L, পেন্টানেল। Let's come on. তাহলে এখানে আমরা জাস্ট একটা হাইড্রোজেন দিয়ে দিই, আমাদের হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এটার মূল ফাংশনাল গ্রুপটা হচ্ছে এটা, মূল ফাংশনাল গ্রুপ হচ্ছে
ক্লিয়ার? এখন আমরা এটা তো হলো মিথেনের অ্যালডিহাইড মিথেনের। এখন এখান থেকে আমরা ইথেন যদি ডেভেলপ করি তাহলে দুইটা কার্বন, যেহেতু আমরা আগে আমরা প্রথমে এটা দিয়ে নিব, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি, সংক্ষেপে আমরা কি বলি, CHO। তাহলে আমাদের ফাংশনাল গ্রুপ CHO আমরা দিলাম, ওকে, একটা হাত আছেই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের অ্যাল পোরশন, ওকে, অ্যাল পোরশন। এখন এখানে আমরা একটা কার্বন, তাহলে এই কার্বনের তিনটা হাত হবে, আমরা শুরু থেকে জেনে এসেছি। তাহলে এটা হবে CH3 CHO। তাহলে দুই কার্বন ইথেনের জন্য ইথানল, তাহলে দুটো কার্বনের জন্য ইথেনের জন্য কি হবে, ইথানল। দুই কার্বন ইথেনের জন্য ইথানল। তাহলে এখন আমরা এখানে যদি আরেকটা কার্বন দিয়ে দিই তাহলে কি হবে, প্রোপানল। কমপ্লিটলি নিউলি আমরা একটা প্রোপানল সেটা আমরা দিই। সাপোজ বলা হলো যে প্রোপানল কার্বন, তাহলে প্রোপানল হচ্ছে তিনটা কার্বন হবে, লাস্ট কার্বন অ্যালডিহাইড গ্রুপ CHO, দ্যাট ইজ অ্যালডিহাইড গ্রুপ। আর এটা তো আমরা সিস্টেমেটিক্যালি জানি, এতক্ষণ CH3 CH2। ইয়েস, তাহলে CH3 CH2 CHO, 3 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, প্রোপেনের ডেরিভেটিভস, তাহলে প্রোপেন যোগ L প্রোপানল। ওকে, মিথেন ইথেন প্রোপেনের জন্য প্রোপানল। তাহলে চারটা কার্বন যদি হয়, 1 2 3 4, লাস্ট অ্যালডিহাইড গ্রুপ, এগুলো অ্যাজ ইট ইজ আমরা জানি। তাহলে বিউটেন যোগ L, চারটা কার্বন মিথেন ইথেন প্রোপেন বিউটেন, বিউটেন যোগ L বিউটানাইল, বিউটেন যোগ L বিউটানাইল। বিউটান, ক্লিয়ার? যদি 5টা কার্বন হয় তাহলে কি হবে, প্যান্টান। 5টা কার্বন যদি হয় তাহলে হবে প্যান্টান। তাহলে 5টা কার্বন আমরা কিভাবে রাখবো, শুরু থেকে আমি একে দেখি, যদি আমি একটা মানে একটা স্ক্রিপ্টের মধ্যে থাকতো তাহলে এটা কিভাবে আমরা লিখবো এটা সহজে বুঝে, বাট আমরা এখানে লেখার কারণে এটা বুঝতে সুবিধা। CHO, CH3 CH2 CH2 CH2, so 1 2 3 4 5, 5 কার্বনের জন্য এটা হবে প্যান্টান। প্যান্টান, ওকে, তাহলে then hexanal, heptanal, octanal, and so on. Clear? তাহলে অ্যালডিহাইড আমাদের বোঝা গেল। নেক্সট আমরা দেখি কিটোন। এটা হচ্ছে আমাদের এটা কিটোন। তাহলে কিটোনের মেইন স্ট্রাকচারটা হচ্ছে এরকম, দুই পাশে দুইটা কার্বন থাকবে, এখানে কার্বন, এখানে স্টার মাস্ট বি কার্বন, স্টার মাস্ট বি কার্বন, স্টার মাস্ট বি কার্বন, ওকে, এখানে স্টারটা হবে অবশ্যই একটা কার্বন, দেন সেটা হবে কিটোন। দেখো স্টারের জায়গায় যদি একটা হাইড্রোজেন হয় তাহলে এটা এই সো এই গ্রুপটাকে বলে হচ্ছে কিটোনিক গ্রুপ, এই গ্রুপটাকে বলা হচ্ছে কিটোনিক গ্রুপ, ওকে। এই গ্রুপের সাথে দুই পাশে দুটো কার্বন থাকে, কার্বন থাকে এবং মাঝখানে যদি কার্বন এই গ্রুপটা থাকে তাহলে এটাকে আমরা বলছি কিটোন। কিটোন এর জন্য নামের শেষে যুক্ত হবে ওন, নামের শেষে যুক্ত হবে ওন, কিটোনের জন্য নামের শেষে ওন যুক্ত হবে, ক্লিয়ার? তাহলে এখন দুই পাশে যদি আমরা স্টারের জায়গায় যদি কার্বন বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে,
তাহলে এখানে দেখা যাচ্ছে যে কিটোন হইতে হলে মিনিমাম 3টা কার্বন হবে। সো কিটোন মাস্ট বি 3 কার্বন। সো কিটোনের জন্য আমাদের কয়টা কার্বন লাগবে? এটলিস্ট 3টা কার্বন। তাহলে কিটোন হচ্ছে 3টা কার্বনের কম্পাউন্ড, মাদার কম্পাউন্ড হচ্ছে প্রোপেন। তাহলে প্রোপেনের কোন? প্রোপানুন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোপানুন। ওকে, এটাকে আমরা সিম্পলি ভাবে লিখব। এখন যদি 4টা কার্বন হয় তাহলে কি হবে? বিউটানুন কি হবে? তাহলে আমরা আবার 1 2 3 4টা দিলাম, যে কোনো একটাকে আমরা ডাবল বন্ড করে দিলাম। অবশ্যই দুই পাশে কার্বন রেখে করতে হবে। বাকি হাতগুলো আমরা ফিল আপ করে দিব। 2 1 2 3 4 6 3। ক্লিয়ার? তাহলে এটা কয় কার্বন? 1 2 3 4, 4টা কার্বন। তাহলে 4 কার্বনের মাদার কম্পাউন্ড হচ্ছে বিউটেন। তাহলে বিউটেনের কিটোন বিউটানুন। বিউটেনের কিটোন বিউটানুন। ওকে, তাহলে 5 কার্বন যুক্ত যদি হয় প্যান্টেনের কিটোন, তাহলে প্যান্টানুন। সেটা কিভাবে হবে? সেটা হবে আমরা 5টা কার্বন দিব, 1 2 3 4 5। তাহলে 5 কার্বন যুক্ত যৌগ প্যান্টেন। প্যান্টেনের কিটোনের অন, কিটোনের অন, কিটোনের অন, কিটোনের অন, প্যান্টেন। ক্লিয়ার? মনে রাখি। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল OH ফাংশনাল গ্রুপ। OH অক্সিজেনের দুটো হাত থাকবে, একটি হাতে হাইড্রোজেন। তাহলে তার অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে ওকে, এটা হচ্ছে। তো এই অ্যালকোহলের জন্য নামের শেষে যুক্ত হবে, অল। অ্যালকোহলের জন্য নামের শেষে যুক্ত হবে অল। এই অল শব্দটি অ্যালকোহলের জন্য নামের শেষে যুক্ত হবে। অর্থাৎ মিথেন হলে সেখানে মিথানল, ইথেন হলে ইথানল, প্রোপেন হলে প্রোপানল, বিউটেন হলে বিউটানল, অল 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 অল। ওকে, সো এটাকে যদি আমরা একটু ড্রা করার চেষ্টা করি, তাহলে হচ্ছে OH। সো একটা কার্বন, 1 কার্বন, একটা কার্বন অবশ্যই থাকতে হবে, 1 কার্বন containing compound. So 1 carbon containing compound for methane, so that is methanol. Okay, for 1 carbon containing compound, methanol. So যদি এটা 2 carbon containing compound হয়, যদি এখানে দুটো কার্বন থাকে, 2 carbon containing compound যদি হয়, তাহলে আমরা এটাকে বলবো ইথানল। দেন CH3 CH2 OH, এটা হচ্ছে 1 2 carbon containing compound for ethane. ইথেনের alcoholic derivatives OH, ethanol. So similarly এটা যদি আমরা বাংলা সন্ধি বিচ্ছেদের মধ্যে যদি আমরা করি রবি যোগীন্দ্র রবীন্দ্র, একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি মিথেন প্লাস অল, so that is methanol. So similarly ethane plus all, ethanol. Okay, অথবা দুটো কার্বন থাকার কারণে আমরা এটাকে এভাবে বলতে পারি CH5OH। ওকে, তো লাস্টে আমরা এটাকে আলাদা করে লেখার কারণ হচ্ছে এটা দেখে আমরা বুঝবো যেটা একটা অ্যালকোহলিক গ্রুপ বা অ্যালকোহলের ডেরিভেটিভস। ক্লিয়ার? এটা একটা অ্যালকোহলিক গ্রুপ বা অ্যালকোহলের ডেরিভেটিভস। তো সিমিলারলি এখানে আমরা
ওইটার স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা অ্যালকোহলের ডেরিভেটিভস। তো সিমিলারলি ইথানল তাহলে হয়ে গেল। দেন আমরা 3 কার্বন কন্টেইনিং অ্যালকোহল প্রোপানল, 3 কার্বন কন্টেইনিং অ্যালকোহল প্রোপানল। প্রোপানলটা আমরা কিভাবে ড্র করবো? ভেরি সিম্পল। তাহলে তোমাকে বলা হবে যে তুমি প্রোপানল ড্র করো, তাহলে প্রোপানল হচ্ছে কারণ ইথেন ইথেন প্রোপেন 3 কার্বন, 3 কার্বন নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3। আমরা যে কোনো একটা পোর্শনে আমরা অ্যালকোহল দিয়ে দিব, বাকিগুলো আমরা অ্যালকোহল দিয়ে দিব। 1 2 3 4 1 2 3 4। ওকে, ওকে, 3 কার্বন কন্টেইনিং অ্যালকোহল। এটা যদি আমরা সামারাইজ করি তাহলে CH3 CH2 CH2 OH। তাহলে 1 2 3 3 মানে প্রোপেনের derivatives OH, so propane, so that is propanol, propaneর OH propanol, propaneর OH propanol, এটাকে আমরা C3H7 then OH। ওকে, so এটা হচ্ছে আমাদের propanol। ক্লিয়ার? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো propanol। আমরা পরবর্তীতে যখন এদেরকে বিস্তারিত কথা বলবো তখন আসলে বলবো যে অ্যালকোহলটা কি, অ্যাসিডটা কি। একটু যদি সংক্ষেপে বলি, অ্যালকোহলটা হচ্ছে আমি বললাম অ্যালকোহল কি, এটা কোথায় কোথায় কাজে লাগে। আমাদের যত পারফিউমারি সাবস্টেন্স আছে, পারফিউম, নেল পলিশ, মোস্ট কেসেস ইন কসমেটিক্স, অর্থাৎ অর্গানিক সাবস্টেন্স গুলোকে ডিজলভ করার কাজে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালকোহলটা ব্যবহার করা হয়। বিভিন্ন মেডিসিনাল কাজে অ্যালকোহলটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমাদের জীবাণুনাশক হিসেবে অ্যালকোহলটা ব্যবহার করা হয়। রেক্টিফাইড স্পিরিট হিসেবে অ্যালকোহল ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে অ্যালকোহল ব্যবহার করা হয়। সো এই নিয়ে বিভিন্ন ধরনের কাজ আছে, স্পেশালি অর্গানিক কম্পাউন্ড ডিজলভ করার ক্ষেত্রে। এবং অর্গানিক কম্পাউন্ড গুলোকে ডিজলভ করে যত জায়গায় ব্যবহার করা হয় সেই সকল জায়গায় অ্যালকোহলগুলো খুব কাজে লাগে। এবং সাধারণত মানুষ যেটা ড্রিঙ্কিং অ্যালকোহল, যেটা পানীয় অ্যালকোহল, সেটাও দিস সর্ট অফ অ্যালকোহল। তো এটা যেমন একটা ব্যবহার, এর বাহিরে আরো 99 ইউজেস সেখানে আছে। সো শুধুমাত্র যে ড্রিঙ্কিং পারপাসে অ্যালকোহল ব্যবহার করা হয় তা না, এটা হয়তো টোটাল ওয়ার্ল্ডে অ্যালকোহল কনজাম্পশনের ভেরি লিটল পোর্শন একটা হবে। আর রেস্ট অফ দ্য কেসেস হিউজ অ্যালকোহল ব্যবহার করা হয়। আমি আমার ল্যাবে মান্থলি 5 লিটার অ্যালকোহল ব্যবহার করি। সো অনেকটা গেল। তবে জাস্ট আমরা যদি আরো মোস্ট প্রমিনেন্টলি আছে অ্যাসিড। আমাদের ওই যে পিঁপড়া কামড় দিলে সেখানে এক ধরনের অ্যাসিড সিক্রেশন হয়। আমরা দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড, এই সবগুলো হচ্ছে অর্গানিক অ্যাসিড। ইথানিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। তো এই অর্গানিক অ্যাসিড গুলো ন্যাচারাল ফুডস এর মধ্যে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন অ্যানিমালস এর মধ্যেও এই অ্যাসিড গুলো থাকে। তারা তাদের এনিমিকে স্ট্রাইক করার জন্য বা অ্যাটাক করার জন্য এই অ্যাসিড গুলো ব্যবহার করে। সো মোস্টলি ন্যাচারাল ফুডের মধ্যে অ্যাসিড গুলো অ্যাভেলেবল থাকে। বিভিন্ন ব্যাকটেরিয়া তাদের বডি থেকে এই অ্যাসিড গুলো সিক্রেট করে। আমরা যে ভিনেগার খাই সেটাও এই ধরনের জৈব অ্যাসিড। সো এই ধরনের অ্যাসিড গুলো, অর্গানিক অ্যাসিড গুলো COOH এই কার্যকরীমূলক সমৃদ্ধ হয়। আচ্ছা, তো ফাইন, তাহলে আমরা এটা গেলাম। এখন হচ্ছে এই লাস্ট আমরা বলছি যে আচ্ছা, এখন পুরোটাকে যদি আমরা একসঙ্গে একটু দেখার চেষ্টা করি, তাহলে কেমন? পুরোটাকে একসঙ্গে দেখার চেষ্টা করলে হচ্ছে মিথানল হচ্ছে CH3OH, ইথানল একটা কার্বন বাড়বে, CH3CH2OH, তারপর দুটো কার্বন বাড়বে, CH3CH2CH2OH, তারপর তিনটা কার্বন বাড়বে, CH3CH2CH2OH। Very simple, just একটা করে বাড়বে। Okay, and so on.
এখানে একটা কথা মনে পড়ে গেল, তোমরা উপরে ক্লাসে উঠলে দেখবা বা এইচএসসি তেও কিছু আছে এভাবে লেখা। আহ, তো এটা মানে হচ্ছে এখানে একটা কার্বন, 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 তাহলে 1 2 3 4 5 6 সিক্স কার্বন কন্টেনিং একটা অ্যালকোহল, মানে এর চেয়েও বড়। এটাকে যদি আমরা আহ, অর্থাৎ এভাবেও হেক্সানোলকে লেখা যায়, হ্যাঁ? অথবা এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম 2 3 4 5 6 এভাবে না লিখে এভাবে লেখা যায়। আমরা যখন সপ্তাহে 18 একটা সপ্তাহ তখন এভাবে ঘুরে 2 3 4 5 6 7 8 9 10 এভাবে বিভিন্ন ভাবে লেখা যায়। এটাও একটা ফর্মেট, এটা একটা ফর্মেট। এই জন্য এগুলোকে আমরা আমাদের ডালপালা কেমিস্ট্রি বলি, ডালপালা কেমিস্ট্রি। আসলে কেমিক্যালের টোটাল ওয়ার্ল্ডের কেমিক্যাল ওয়ার্ল্ডের লার্জ পোর্শনটা জুড়ে আছে এই অর্গানিক কেমিস্ট্রি। আমাদের ফুল বডিটাই হচ্ছে এই অর্গানিক কম্পাউন্ডস এর একটা স্টোরেজ আর কিছু। থাউজেন্ডস অফ কম্পাউন্ডস এখানে, থাউজেন্ডস টাইপস অফ কম্পাউন্ডস এখানে আছে। হ্যাঁ, I don't know, it might be millions types of compounds, কেননা এখনো আমরা আমাদের বডির সবগুলো মেকানিজম আমরা জানি না। যদি আমরা জানতাম তাহলে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারতাম। যেমন মানুষ ভুলে যায় এক্সাক্ট কারণ বা এক্সাক্ট মেকানিজম আমরা এখনো রিভিল করা হয়নি, সম্ভব হয়নি। বা বা ইনফার্টিলিটি, মানুষ অর্থাৎ জন্মগ্রহণ না করা সবকিছু ঠিক, কিন্তু কোনো দম্পতির সন্তান হচ্ছে না। The exact কারণ still now all causes are not known. So there might be some hidden reactions, some mechanisms are hidden there, যেগুলো আমরা জানি না, এবং সেইখানেও হয়তো অনেকগুলো কম্পাউন্ডের অস্তিত্ব থাকতে পারে। যেটা আমরা যখন ডিপ রিসার্চে যাই তখন আমরা দেখি যে সেখানেও নতুন নতুন কিছু রিয়াকশনস, কম্পাউন্ডস এর অস্তিত্ব আমরা পাই। হ্যাঁ, যেটা হয়তো আমাদের আগে জানা ছিল না, যে মেকানিজমের কারণে আসলে এটা কাজ করছিল না। হ্যাঁ, তো এটা সময় সময় রিভিল হয়। নলেজ হচ্ছে নলেজ, আমাদের জানা জ্ঞানের পরিমাণ যদি আসলে বলা মুশকিল, বাট আমার ক্ষুদ্র জ্ঞানের বলে স্টিল নাম আমি যেটুকু জেনেছি বা আশেপাশের শত শত পিএইচডি হোল্ডার, গবেষক, রিসার্চার, প্রফেসর, সায়েন্টিস্ট, এমন হাজার হাজার লোকদের কাজ দেখে আমার যেটা অভিজ্ঞতা এবং আমার নিজের স্টাডির অভিজ্ঞতা, যে আমরা এখন পর্যন্ত যা জেনেছি তা যদি 0.1% হয় তাহলে আমাদের অজানার পরিমাণ এখনো 99.99%। আমি আমার ফিল্ডেই আমি কি জানি না, আমি যা জানি তা যদি আমি বলতে শুরু করি তাহলে হয়তো আমি কয়েক মাস বলতে পারবো। বাট আমি যা জানি না তা যদি আমি বলতে চাই তাহলে হয়তো আমি সারা জীবন বলতে পারবো যে আমি এটা জানি না, এটা জানি না, এটা জানি না। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের স্যার বলতেন যে আমরা যত বেশি জানি তত আসলে আমরা বুঝতে পারবো যে আমরা কত বেশি আমাদের অজানা। আমরা যত বেশি জানি তত আমরা বুঝতে পারবো আমরা কত বেশি জানি না। অর্থাৎ জানা জ্ঞানের পরিমাণ যত বেশি হবে, অজানার পরিমাণ তত বাড়বে। খুব সহজ উদাহরণ, তুমি একজন পড়াশোনা করেন এরকম একজন ব্যক্তি, সাপোজ একজন চায়ের দোকানদার, তুমি তাকে বলো যে এখানে কি আছে একটা কন্টেনার, সে বলবে হয়তো এখানে কিছু কেমিক্যাল আছে। এখন তুমি আমাকে যদি জিজ্ঞেস করো আমি শুধু কেমিক্যাল আছে এটা আমার বলার সুযোগ না, আমাকে সেখানে বলতে হবে কি কেমিক্যাল আছে। তো সেখানে হয়তো 20 থেকে 30টা কেমিক্যালের কম্পোজিশন থাকতে পারে। তাহলে এই কম্পোজিশন গুলো নিয়ে কথা বলতে গেলে আবার দিনের পর দিন, রাতের পর রাত কথা বলা যাবে। এবং এই কম্পোজিশন গুলোর বাহিরে আর কি হইতে পারত, এগুলো নিয়ে কথা বললে হয়তো মাসের পর মাস, বছরের পর বছর কথা বলা যাবে। তার মানে যখন আমি কিছু জানছি, যেমন তুমি এখন কিছু জানো, তো কিছু জানো, কিন্তু জানো না এর পরিমাণ হচ্ছে পুরো বইটা। অর্গানিক কেমিস্ট্রি হয়তো
4-5 পৃষ্ঠা আলোচনা এখানে হয়েছে। আর অর্গানিক কেমিস্ট্রি যদি 300 পৃষ্ঠা থেকে থাকে তাহলে বাকি 295 পৃষ্ঠা তোমার অজানা, জাস্ট তোমার লেভেলে। তাহলে টোটাল কেমিক্যাল ওয়ার্ল্ড যদি আমরা চিন্তা করি, এটা কেমিস্ট্রি তাহলে টোটাল ওয়ার্ল্ডের নলেজের একটা পোর্শন। তাহলে এরকম নলেজের কত হাজার হাজার লক্ষ লক্ষ ব্রাঞ্চেস আছে, সেই সকল ব্রাঞ্চে অজানার পরিমাণ কত বেশি। এগুলো নিয়ে মানে কথা বলে আর দীর্ঘায়ী কথা, আমরা সময় সময় কিছু বলবো। আমি লাস্ট হচ্ছে 231 মানে হচ্ছে 231 মানে আমি বলতে পারছি ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড। মানে কোন কম্পাউন্ডে যদি একই সঙ্গে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকে তাহলে প্রথমে আমরা ডাবল বন্ড অনুসারে নামকরণ করবো, তারপর ট্রিপল বন্ড অনুসারে নামকরণ করবো, তারপর আমরা সিঙ্গেল বন্ডটাকে প্রায়োরিটি দিব। সাপোজ আমরা যদি এটা করি, আমরা এই কম্পাউন্ডের কথা যদি বলি, অলরেডি আমরা এটা শিখে এসেছি অলরেডি, তাই না? এখানে হচ্ছে প্রোপেন, সিঙ্গেল বন্ড আছে, এটা সিঙ্গেল বন্ড, তাহলে এটা হচ্ছে প্রোপেন। কিন্তু এখানে আছে আবার ডাবল বন্ড, হ্যাঁ? তাহলে ডাবল সিঙ্গেল বন্ড অনুসারে নামকরণ করলে হচ্ছে প্রোপেন, ডাবল বন্ড অনুসারে নামকরণ করলে হচ্ছে প্রোপিন। আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল বন্ডের চেয়ে এখানে ডাবল বন্ডটা প্রায়োরিটি পাবে, তাহলে এর নাম প্রোপেন না হয়ে প্রোপিন হবে। এর নাম প্রোপেন না হয়ে কি হবে? প্রোপিন হবে। আবার আমরা যদি দেখি যে আমরা এটা দিলে ট্রিপল বন্ড যদি আমরা দিতাম, ট্রিপল বন্ড তাহলে কি হবে? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল বন্ড আছে আবার ট্রিপল বন্ড আছে। তো সিঙ্গেল বন্ডের চেয়ে প্রায়োরিটি পাবে কোনটা বেশি? ট্রিপল বন্ড প্রায়োরিটি। সিঙ্গেল বন্ডের চেয়ে ট্রিপল বন্ড প্রায়োরিটি পাবে। তাহলে এই কম্পাউন্ডের নাম প্রোপেন না হবে প্রোপাইন। প্রোপেন না হয়ে কি হবে? প্রোপাইন হবে। আবার আমরা যদি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড একই সাথে যদি থাকে তখন কি হবে? সাপোজ এই কম্পাউন্ডের মধ্যে আমি এখানে দিলাম ট্রিপল বন্ড, এখানে দিলাম ডাবল বন্ড, এবং আমি আরেকটু মজা করে এখানে একটা সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম। আচ্ছা, এই নিয়ে আসলাম 1 2 3 4, 1 2 3 4। Wait a minute. এক্সাক্ট স্ট্রাকচারটা এভাবে লেখা যাবে না। আচ্ছা, কেন লেখা যাবে না? আচ্ছা, সেটা আলোচনা করলে আরো মজা হতো। আচ্ছা, it's possible. 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আমরা সবসময় এটা ফলো করবো, 1 2 3 4, 1 2 3 4। খেয়াল করো, এখানে কিন্তু তোমাদের ভুল হতে পারতো, এই ধরনের ক্ষেত্রে ভুল হয়। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখানে কি আছে দেখো, এখানে একটা ডাবল বন্ড আছে এবং এখানে একটা ডাবল বন্ড আছে, একটা ট্রিপল। তাহলে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মধ্যে প্রায়োরিটি হবে কোনটা? ডাবল। তাহলে এই যৌগের নাম 4 কার্বন যুক্ত বি ইন হইলে 4 কার্বন যুক্ত মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। সিঙ্গেল বন্ডের কারণে বিউটেন, ডাবল বন্ডের কারণে বিউটিন, ট্রিপল বন্ডের কারণে বিউটাইন। তাহলে বিউটেন হতে পারতো, বিউটিন হতে পারতো, বিউটাইন হতে পারতো। আসলে যেহেতু প্রায়োরিটি বেসিস একটু আগে, তার নাম হবে বিউটিন। ওকে, মূল যৌগটা হবে বিউটি। তারপরে আবার ট্রিপল বন্ডের পজিশনের কারণে, ডাবল বন্ডের পজিশনের কারণে আরো কিছু প্রিফিক্স সাফিক্স যুক্ত হবে। এখন আমরা সেই জায়গাটা যাচ্ছি না, এখন সেটা আলোচনা করলে আবার সেটার জন্য আরো বেসিক আলোচনা করে আসতে হবে। তাহলে আমাদের এ পর্যন্ত ক্লিয়ার। এখন এটার উদ্দেশ্য হচ্ছে তাহলে কোনো একটা কম্পাউন্ডে যদি সবগুলো থাকে তাহলে যৌগের নাম হবে এটা না, এই সবগুলো আছে তাহলে যৌগের নাম হবে অ্যালডিহাইড। এই 3টা আছে তাহলে যৌগের নাম হবে কিটোন দিয়ে। কিটোন না, এই 4টা আছে তাহলে যৌগের নাম হবে অ্যালকোহল। ক্লিয়ার? আমরা একটা এক্সাম্পল দিয়ে দেব। আচ্ছা, আমরা এক্সাক্ট নামে এখন দিয়ে জটিল করবো না। সাপোজ এখানে সিলোমেজ আছে, আমি সবগুলোই, এখানে একটা অ্যালডিহাইড আছে,
এখানে একটা অ্যালকোহল আছে, এখানে একটা এখানে দিলাম কিটোন আছে। তাহলে এখানে আমি কি কি দিলাম দেখো, এখানে অ্যাসিড দিলাম, অ্যালডিহাইড দিলাম, অ্যালকোহল দিলাম, কিটোন দিলাম, সিঙ্গেল বন্ড আছে। এখন সবগুলোর মধ্যে বস্টেক, এটা আমি বলি হচ্ছে ধরো বাংলাদেশের নামের কোনো আগামাথা নেই, হ্যাঁ, কিন্তু অরিজিনাল নামের মানে প্যাটার্ন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বা মিডল ইস্ট সহ নামের নামের প্রথম অংশ হচ্ছে ব্যক্তির নাম, আর শেষের অংশ হচ্ছে তার বাবার নাম বা বংশের নাম। যেমন কার নাম যদি হয় হাসান আব্দুল্লাহ, তাহলে তার নাম হবে হাসান আব্দুল্লাহ, হচ্ছে তার পিতার নাম। অথবা কার নাম যদি হয় আব্দুল্লাহ হাসান বা আব্দুল্লাহ ইবনে হাসান, তাহলে তার প্রথম নাম হচ্ছে আব্দুল্লাহ, তার বাবার নাম হচ্ছে হাসান। সো এখন আমাদের দেশে হচ্ছে তিনটা নাম জোড়া দিয়ে বা তিনটা চারটা দুইটা নাম জোড়া দিয়ে একটা নাম বানানো হয়, সেখানে পারিবারিক নামের পরিচয়টা খুব কমই থাকে অধিকাংশ ক্ষেত্রে। আমাদের ক্রিকেটারের নাম ছিল জাভেদ ওমর ভ্যালি। এখন আমি জানি না তাকে যদি আমরা জাভেদ বলি তাহলে ওমরটাকে প্যান্ট আসবে। সো হোয়াটএভার, এখানে আমাদের আমরা যখন অরিজিনাল নামের যখন সিকোয়েন্স অনুসারে আসবো, তো সেখানে নামের অংশ থেকে বোঝা যায় কোনটা দাদার নাম, কোনটা তার বংশের নাম, কোনটা বাবার নাম, কোনটা তার পরিবারের নাম। যেমন আমরা যদি বলি যে উমর ইবনে খাত্তাব, খাত্তাবের ছেলে উমর, বেটা উমর, তো তার নাম হচ্ছে উমর, তার বাবার নাম হচ্ছে খাত্তাব। তো এরকম আর কি ব্যাপারটা। তো এখানেও যে নামকরণগুলো আছে, তাহলে অ্যাসিড হচ্ছে তার মূল বংশ পরিচয়। এখানে এগুলো তার বংশের এরা হচ্ছে বংশের বিভিন্ন বাতি, কিন্তু বংশের মূল বাতিটা হচ্ছে মূল যে প্রদীপটা বা বংশের যে গোড়াপত্তন হয়েছিল এই অ্যাসিড গ্রুপ থেকে। সাপোজ এখন অ্যাসিড নেই, অ্যাসিড নেই, এটা শুধুই কার্বন, তাহলে এইখানে বংশের নাম হবে কার্বন দিয়ে, এখন বংশের নাম হবে অ্যাসিড, এখন বংশের নাম হবে অ্যালডিহাইডের নাম। সাপোজ অ্যালডিহাইড নেই, এখন বংশের নাম হবে কিটোন। সাপোজ কিটোন নেই, তাহলে বংশের নাম হবে অ্যালকোহল। ক্লিয়ার? বুঝা গেল বিষয়টা? মানে একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, একজন সংসদ সদস্য আছে, তাহলে এখানে মানে বলা হবে যে এটা প্রধানমন্ত্রী অনুষ্ঠান। এখন প্রধানমন্ত্রী নেই, শুধু মন্ত্রী আছে, তাহলে আমরা বলবো এটা মন্ত্রী মহোদয়ের অনুষ্ঠান। আর যদি প্রতিমন্ত্রী থাকে, আমরা বলবো এটা প্রতিমন্ত্রী মহোদয়ের অনুষ্ঠান। প্রতিমন্ত্রী নেই, সংসদ সদস্য আছে, তাহলে আমরা বলবো মাননীয় সংসদ সদস্য অনুষ্ঠান। সংসদ সদস্য নেই, চেয়ারম্যান আছে, আমরা বলবো চেয়ারম্যান সাহেবের অনুষ্ঠান। চেয়ারম্যান নেই, মেম্বার আছে, আমরা বলবো মেম্বার সাহেবের অনুষ্ঠান। Clear, I think right. So আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে এই ইনফর্মাল আলোচনাগুলো কি থাকলে ভালো হয় নাকি না থাকলে ভালো হয়? ইনফর্মালস। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই সিকোয়েন্সটা কমপ্লিট। এখন আমরা একটু জানবো যে এই সিকোয়েন্স গুলোকে সবগুলো মিলিয়ে যদি আমরা একটা কম্পাউন্ড বানাই, সেই কম্পাউন্ডটাকে বলি। এইটা জানলে আমাদের এই জৈব যৌগের টোটাল আলোচনা মোটামুটি ভাবে কমপ্লিট। নেক্সট আমরা আলোচনা করবো কম্বাইনলি হাউ ক্যান উই put their names with multiple functional groups. So multiple functional groups আলোচনাটা আরো দীর্ঘ। আমরা এই পর্যন্ত এগুলো আমরা প্র্যাকটিস করি, দেন আমরা নেক্সট লেকচারে আমরা মাল্টিপল ফাংশনাল গ্রুপস গুলো নিয়ে আমরা আলোচনা করবো। নর্মালি এসএসসি তে এগুলো নাই, তো তুমি যদি এসএসসি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমরা যে পর্যন্ত আলোচনা করেছি মোটামুটি তোমার 90-95% আর 99% কভার হয়ে যাবে। আর এইচএসসি তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার নামকরণের আমরা যেটুকু আলোচনা করেছি মোটামুটি 70-80% কভার করবে, আর এই কম্বিনেশনটা আলোচনা করলে 100% কভার হয়ে যাবে।